জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে আশ্রয় দেওয়ায় বিতর্ক, মোদি সরকারের ওপর চাপ বাড়ছে, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা, রাজনীতিতে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ 2 জন রিমান্ডে, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে তোলপাড়, গণভোট না মানলে তারেকের গদি যাবে, থাকছে প্রতিবেদনে। জোট রাজনীতিতে নতুন মোড়, হাসিনার সামনে জামায়াত, থাকছে প্রতিবেদনে। ভারতে মুসলিমদের ওপর হামলা, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, হেফাজত আমির, থাকছে প্রতিবেদনে। চাঁদাবাজি থেকে প্রকাশ্য খুন, কিশোরদের হাতে অস্ত্র ধরিয়ে বিএনপির অপরাধ অর্থনীতির সাজানো বাগান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে আশ্রয় দেওয়ার গুঞ্জন ঘিরে বিতর্ক, মোদি সরকারের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে তাকে আশ্রয় দেওয়া বা রাজনৈতিকভাবে সহায়তা করার প্রশ্নে নরেন্দ্র মোদী সরকারের ওপর অভ্যন্তরীণ ও কূটনৈতিক চাপ বাড়ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত সম্পর্কের কারণে ভারত বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখছে। অন্যদিকে ভারতের বিরোধী রাজনৈতিক মহলের একটি অংশ প্রশ্ন তুলছে, প্রতিবেশী দেশের রাজনৈতিক ইস্যুতে নয়াদিল্লির অবস্থান কতটা ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ নিয়ে প্রকাশ্যে কোনো বিস্তারিত মন্তব্য করা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতারা বলছেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা এবং তাকে ঘিরে আন্তর্জাতিক আলোচনা হওয়াটা স্বাভাবিক। তাদের মতে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কয়েকজন নেতা দাবি করেছেন, বাংলাদেশ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তে জনগণের মতামত ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া উচিত। তারা এই ইস্যুতে স্বচ্ছ অবস্থানের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, অর্থনীতি, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার সঙ্গেও গভীরভাবে জড়িত। ফলে শেখ হাসিনাকে ঘিরে যে কোনো গুঞ্জন দ্রুত কূটনৈতিক আলোচনার অংশ হয়ে উঠছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তাই আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া কোনো দাবিকে নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। সব মিলিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার গুঞ্জন ঘিরে মোদী সরকারের ওপর চাপ বাড়ার যে আলোচনা চলছে, তা এখনও রাজনৈতিক বিশ্লেষণ ও জল্পনার পর্যায়েই রয়েছে। তবে বিষয়টি যে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তা স্পষ্ট। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা, রাজনীতিতে তোলপাড়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নেতৃত্বের প্রশ্ন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন, সাংগঠনিক তৎপরতা এবং নেতাদের বক্তব্য ঘিরে দলটির ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে থাকা আওয়ামী লীগ এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি। দলটির সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বাড়ছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক গুঞ্জন রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। দলীয় সূত্রগুলোর দাবি, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে। তরুণ নেতৃত্বকে সামনে আনা, মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে, আওয়ামী লীগের অভ্যন্তরে ভবিষ্যৎ নেতৃত্ব ও কৌশল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতা বলেছেন, বর্তমান
রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগের নেতারা এসব বক্তব্যকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এসব দল দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক জল্পনা ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে অনেক সময় গুজব, অসম্পূর্ণ তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাও বড় আলোচনায় পরিণত হয়। তাই নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয়। এদিকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন করে সংগঠিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব, সম্ভাব্য কৌশল এবং রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সব মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা দেশের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে। যদিও এখনও অনেক বিষয়ই গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে, তবুও এটি স্পষ্ট যে দলটির পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নিউজ টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ 2 জন রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল থেকে গ্রেপ্তার স্যার এএফ রহমান হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার 11 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম রিমান্ডের এ তথ্য জানিয়েছেন। গেল 2 মে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিক মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল থেকে নাসিফ ও রুবেলকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে ওঠে স্থান ত্যাগ করে। এই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হায়েস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রক্টোরিয়াল টিম। এই ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মোহাম্মদ মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। জামিন আবেদন নাকচ করে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। গত 4 মে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনমথু হালদার তাদের 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার। এই দিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের একদিনের রিমান্ডের আদেশ দেয়। ফারহান তানভীর নাসিফ 24 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হলের 209 নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত 2 মে ভোর 6:10 দিকে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের 20 থেকে 25 জন নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কালো আইন বাতিলের দাবিতে উস্কানোমূলক স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালায়। নাসিফ ও রুবেলকে একটি মাইক্রোবাস সহ হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও 20 থেকে 25 জন পালিয়ে যায়। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে নাসিফ নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। রাজনীতিতে তোলপাড়, গণভোট না মানলে তারেকের গদি যাবে মন্তব্যে নতুন বিতর্ক দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে একটি বিতর্কিত রাজনৈতিক মন্তব্যকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে দাবি করা হচ্ছে গণভোট না মানলে তারেক রহমানের গদি যাবে। মন্তব্যটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এবং রাজনৈতিক বিশ্লেষণ।
যদিও বক্তব্যটির উৎস ও পূর্ণ প্রেক্ষাপট নিয়ে এখনও স্পষ্টতা নেই, তবু এটি দ্রুত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকায় রাজনৈতিক উত্তাপও বেড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতারা এ ধরনের বক্তব্যকে উস্কানিমূলক রাজনৈতিক প্রচারণা বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, তবে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ বা হুমকিসূচক ভাষা রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, গণভোট ইস্যু সামনে এনে মূলত জনমত ও রাজনৈতিক বৈধতার প্রশ্নকে আলোচনায় আনার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে গণভোটের বিষয়টি দীর্ঘদিন ধরেই বিতর্কিত ও সংবেদনশীল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে কোনো বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তার রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। ফলে অসম্পূর্ণ বা যাচাইহীন বক্তব্য অনেক সময় বাস্তব পরিস্থিতিকেও প্রভাবিত করে। বিশ্লেষকদের একাংশ বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে উত্তেজনাপূর্ণ ভাষা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক বক্তব্যের অতিরঞ্জিত রূপ। সব মিলিয়ে গণভোট না মানলে তারেকের গদি যাবে মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন তোলপাড় শুরু হয়েছে। যদিও বক্তব্যটির পূর্ণ সত্যতা ও প্রেক্ষাপট এখনও পরিষ্কার নয়, তবু এটি যে রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে তা স্পষ্ট। জোট রাজনীতিতে নতুন মোড়, হাসিনার সামনে জামায়াত ইস্যুতে বাড়ছে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জোট রাজনীতির সম্ভাব্য নতুন সমীকরণ। বিভিন্ন রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে শেখ হাসিনা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে রাজনৈতিক অবস্থানের প্রশ্ন। বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা ও বিশ্লেষণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে জোট ও সমঝোতার রাজনীতি নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময় মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতার কারণে বিভিন্ন দল একে অপরের সঙ্গে কৌশলগত অবস্থান নিয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতেও নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা অবশ্য বলছেন, দলটির রাজনৈতিক অবস্থান স্পষ্ট এবং তারা স্বাধীনতার চেতনা ও সাংবিধানিক রাজনীতির প্রশ্নে আপসহীন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কয়েকজন নেতা মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন জোট ও কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা বাড়তেই পারে। তবে তারা সরাসরি কোনো সম্ভাব্য সমঝোতা বা জোটের বিষয়ে মন্তব্য করতে চাননি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, জামায়াতকে ঘিরে বাংলাদেশের রাজনীতি বরাবরই সংবেদনশীল। ফলে দলটিকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক আলোচনা দ্রুতই জাতীয় পর্যায়ে বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে আওয়ামী লীগ ও জামায়াতকে একই আলোচনায় আনা হলে তা আরও বেশি রাজনৈতিক গুরুত্ব পায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ সম্ভাব্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছেন, আবার কেউ এটিকে নিছক রাজনৈতিক গুজব বা কৌশল বলেও মনে করছেন। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন জোট বা সমঝোতার কথা বলা হয়নি। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলগুলোর প্রধান লক্ষ্য থাকবে জনসমর্থন ধরে রাখা এবং নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করা। তাই ভবিষ্যতে জোট রাজনীতিতে নতুন কোনো মোড় এলে সেটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনা ও জামায়াতকে ঘিরে জোট রাজনীতির নতুন আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও বিতর্ক বাড়িয়েছে। যদিও বিষয়টি এখনও মূলত জল্পনা ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে, তবুও এটি যে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তা স্পষ্ট। ভারতে মুসলিমদের ওপর হামলা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, হেফাজতের আমির। মুসলিম সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন পরবর্তী ভারতে সংঘটিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সোমবার বিকালে সংগঠনটির হাটহাজারী উপজেলা শাখার আহ্বানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
মুফতি মোহাম্মদ আলী কাশেমির সভাপতিত্বে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। তিনি ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের আনুষ্ঠানিক নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন হেফাজতের আমির। এছাড়া পশ্চিমবঙ্গ ও আসামে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন তিনি। চাঁদাবাজি থেকে প্রকাশ্য খুন, কিশোরদের হাতে অস্ত্র ধরিয়ে বিএনপির অপরাধ অর্থনীতির সাজানো বাগান। রাজধানী ঢাকা এখন যেন এক উন্মুক্ত রণক্ষেত্র। যে শহরকে আমরা নিজেদের আত্মার শহর ভাবি, সেই শহরের অলিগলি থেকে রাজপথ আজ লাল হয়ে উঠছে খুনের রক্তে। ২১ মাসে প্রকাশ্য দিবালোকে ৩০টি আলোচিত সন্ত্রাসী ঘটনা ঘটল। এর মধ্যে ৭টি নৃশংস হত্যাকাণ্ড। খুনের শিকারদের অধিকাংশই খুন হয়েছেন পেশাদার শুটারদের গুলিতে। যেন সিনেমার কোনো দৃশ্য নয়, এ যেন আমাদের নিত্যদিনের বাস্তবতা। অথচ এই যে মৃত্যুর মিছিল, এই যে টিটন থেকে শুরু করে টেলি সুমন, আরিফ শিকদার কিংবা কামরুল আহসান সাধনের মতো মানুষদের প্রকাশ্যে হত্যা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি গভীর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার স্পষ্ট ছাপ। যে দলটি নিজেদের গায়ে রাষ্ট্র মেরামতের দায়ভার নিয়েছে, সেই দলটির শাসনামলে পুরানো সন্ত্রাসীরা যেন জেলের তালা ভেঙে রাস্তায় নেমে এসেছে। প্রশ্ন জাগে, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে ক্রসফায়ারের ভুয়া নাটক মঞ্চায়ন করা এই দলটি কি আবারও অন্ধকার জগতের কারিগর হয়ে উঠল? খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনের রক্ত রাজপথ শুষে নামার আগেই নিয়তি যেন বার্তা দিয়েছিল। গুলশানের সুমন মিয়া, বাড্ডার সাধন, পরস্পর প্রতিশোধের এই চক্র থামেনি একদিনও। ভুক্তভোগী মোহাম্মদ রাজন বলছেন, তার মাথা থেতলে দিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, অথচ আজ পর্যন্ত তিনি বিচার পাননি। এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? অথচ আমরা দেখছি এই সন্ত্রাসীরা জামিন পাচ্ছে, বিদেশে পালাচ্ছে, আবার বসে বসে ভাড়াটে শুটার দিয়ে খুন করাচ্ছে। কিশোর ছেলেদের হাতে তুলে দেওয়া হচ্ছে অগ্নেয়াস্ত্র। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই যে মিরপুরে ১ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করার সাহস, এই যে রায়ের বাজারে ইমন হোসেনকে কুপিয়ে খুন, এর নেপথ্যে কারা? বিশ্লেষণ বলছে, পোশাকের ঝুট, বাসাবাড়ির ময়লা, কোরবানির হাট আর ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই রক্তরাক্তি। আর এই পুরো চক্রটা চলছে বিদেশি নম্বর থেকে কল করে। প্রশ্ন হল, দেশে বসে যখন সরকারের অত্যুৎসাহী মন্ত্রীরা বাংলাদেশ ট্যুরিজম নিয়ে মহাপরিকল্পনা করছেন, তখন বিদেশে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীরা কিভাবে অনায়াসে দেশে খুনের নির্দেশ দিচ্ছে? কে তাদের সেই অভয় দিচ্ছে? উত্তরটা স্পষ্ট, যে দলের জন্ম সেনানিবাসের অন্ধকারে, সেই দলের কাছ থেকে আলো আশা করা বোকামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাওহিদুল হক বলেছেন, ৫ আগস্টের পর সন্ত্রাসীরা জামিনে এসে আবার অপরাধে জড়াচ্ছে, কিন্তু নজরদারি করার কেউ নেই। এটা তো ভয়ঙ্কর এক স্বেচ্ছাচারিতা। মানুষজন জননিরাপত্তা নিয়ে বুক কাঁপা ভয় নিয়ে রাস্তায় বের হচ্ছে। উদ্যোক্তারা চাঁদা দেওয়ার ভয়ে ব্যবসা বন্ধ রাখছেন। ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ব্যর্থতার ছবি আর কি হতে পারে? ২০০১ সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে বিশ্বকে দেখানোর নাটক করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। আজ সেই একই দলের শাসনামলে সেই তালিকার ইমন, টিটন, হেলালরা রীতিমতো আন্ডারওয়ার্ল্ডের নয়া নেতা। পুরনো সন্ত্রাসীরা এখন নতুন রাজনৈতিক ছত্রছায়া পেয়ে রাজধানীকে ভাগ বাটোয়ারা করে ফেলেছে। ধানমন্ডি, হাজারিবাগ থেকে মিরপুর, গুলশান, বাড্ডা কোনো থানাই বাদ নেই। বিচারহীনতার এই সংস্কৃতি যে দল সৃষ্টি করেছে, তারা আজ জনগণের জানমালের নিরাপত্তা দেবে? এটা কেমন কথা? দুঃখজনক সত্য হল, এই হত্যাযোগ্য বন্ধের সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই, বরং মনে হয় কেমন যেন সমঝোতার রাজনীতি। ঢাকা শহর আজ আতঙ্কের শহর, অথচ নির্দিষ্ট ধারাবাহিকতায় এসব ঘটছে। এটা আমাদের অগ্রগতি নয়, এটা রাষ্ট্রের মূল কাঠামোয় ধস নামার পূর্বাভাস। বিএনপি সরকারকে ধন্যবাদ, আপনারা মানুষের মনে ভয়, ব্যবসায়ীদের মনে অনিশ্চয়তা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নরক উপহার দিচ্ছেন।
যে দলের অন্দরমহল দুর্নীতি আর সন্ত্রাসের আতুরঘর সেই দল দেশ চালাবে, এটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ।